দশকের পর দশক মার্কিন সামরিক ঘাঁটি রেখে উপসাগরীয় দেশগুলো ভেবেছিল তারা নিরাপদ, কিন্তু যুদ্ধ শুরু হলে সেই আমেরিকা ব্যাগ গুছিয়ে চলে গেল, রেখে গেল তাদের ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে একা। ফেব্রুয়ারির ২৮ তারিখের রাতটা উপসাগরীয় দুনিয়া বহুদিন মনে রাখবে। সেদিন আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে হামলা চালালো, আর উপসাগরীয় দেশগুলো জানলই না আগে থেকে। কোনো ফোন নেই, কোনো সতর্কবার্তা নেই। দশকের পর দশক যাদের মাটিতে মার্কিন সেনা থেকেছে, যাদের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ভিড়েছে, যারা $ট্রিলিয়ন অস্ত্র কিনেছে ওয়াশিংটনের কাছ থেকে, সেই দেশগুলোকে শুধু জানানোর প্রয়োজনও মনে করেনি আমেরিকা। আর তারপর যুদ্ধ বাড়ল, মার্কিন সামরিক কর্মকর্তারা গুটিয়ে নিল নিজেদের, কূটনীতিকরা বিমানে উঠল, আর একা পড়ে রইল সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের মুখোমুখি। ৯০-এর দশকে দোহায় বড় হওয়া কাতারি গবেষক হিন্দ আল আনসারি একটা কথা বলেছেন, যা শুনে আরবদের বুকেই ঝড় ওঠে। শপিং মলে, সুপারমার্কেটে, রাস্তায় সর্বত্র মার্কিন সেনা, হাতে ট্যাটু, মাথায় টুপি, গায়ে কুঁচকানো ইউনিফর্ম। তারা চলাফেরা করত এমনভাবে যেন জায়গাটার উপর তাদের অধিকার আছে। কাতার সব সময় নানা দেশের মানুষের মিশ্রণে গড়ে ওঠা একটা সমাজ ছিল। মানুষ আসতো, যেত, আর পরিবেশের সঙ্গে মিশে যেত, কিন্তু আমেরিকান সেনারা কখনো সেভাবে মিশতে পারেনি। কিন্তু এই উপস্থিতিকেই আরবরা ভেবেছিল নিরাপত্তার প্রমাণ। মার্কিন ঘাঁটি মানে ঢাল, মার্কিন সেনা মানে রক্ষা কবচ। ইরান হামলা করতে চাইলেও হাজারবার ভাববে, কারণ সামনে শুধু আরব সেনা নয়, সামনে আমেরিকা আছে। এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে উপসাগরীয় রাজারা $ট্রিলিয়ন ঢেলেছেন মার্কিন অস্ত্রে। ওয়াশিংটনের লবিতে বিনিয়োগ করেছেন। বুশ, বাইডেন, ট্রাম্প সব নেতাকে অভূতপূর্ব আতিথেয়তায় বরণ করেছেন। ভেবেছেন সম্পর্ক যত গভীর, নিরাপত্তার বন্ধন তত মজবুত। ফলে বিশ্বাসটা তৈরি হয়েছিল, সত্যটাকেও পরীক্ষা করেনি। এরপর এলো অপারেশন এপিক ফিউরি, আমেরিকা আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে। ঘোষণার আগে কোনো পরামর্শ নেই, সতর্কতা নেই। উপসাগরীয় দেশগুলো বিষয়টা জানল তখন বোমা পড়তে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু তথ্য গোপন রাখার ব্যাপার, নাকি এটা আরো গভীর কিছু বলছে? উপসাগরীয় সরকারগুলো ওয়াশিংটনের কাছে সরাসরি অভিযোগ করেছে। তারা বলেছে, আগে জানালে অন্তত প্রতিরক্ষা প্রস্তুতি নেওয়া যেত, সীমান্তে সতর্কতা বাড়ানো যেত, নাগরিকদের নিরাপদ করা যেত। কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। বরং হামলা শুরু হওয়ার পর যখন ইরান পাল্টা আঘাত হানতে শুরু করল, তখন মার্কিন সেনারা গুটিয়ে নিল নিজেদের। কূটনীতিকরা বিমানে উঠল, আর উপসাগরীয় দেশগুলো একা পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের সামনে। এটাই ছিল আসল পরীক্ষা, আর সেই পরীক্ষায় দশকের মার্কিন জোট ফেল করল। ডোনাল্ড ট্রাম্পকে উপসাগরীয় দেশগুলো যেভাবে বরণ করেছিল তা রীতিমতো ইতিহাস। সোনার তলোয়ার নাচ, রাজকীয় ভোজ, আর তারপর হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি। ট্রাম্প নিজেই ব্যবসায়ী মানুষ, লেনদেনে বিশ্বাস করেন। উপসাগরীয় রাজারা ভেবেছিলেন এই ভাষাটা তারা বোঝেন, অর্থ দাও, নিরাপত্তা পাও। কিন্তু লেনদেনের রাজনীতিতে একটা ফাঁকি আছে। লেনদেন তখনই টেকে যখন দুই পক্ষের সমান ক্ষমতা থাকে, নইলে সবল পক্ষ নেয়, দুর্বল পক্ষ দেয়। উপসাগরীয় দেশগুলো অর্থ দিয়েছে, অস্ত্র কিনেছে, সম্পর্ক গড়েছে, কিন্তু আসল সংকটে পেয়েছে শুধু নীরবতা। কাতারের শিক্ষাবিদ নাইয়েফ বিন নাহার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লিখেছেন, ট্রাম্প উপসাগরীয় দেশগুলোকে নিজেদের ভাগ্যের মুখে ফেলে রেখেছেন। তার মতে এই সমাজগুলোর মূল্য আমেরিকার চোখে এক ব্যারেল তেলের চেয়েও কম। কথাটা শুনতে কঠোর, কিন্তু মিথ্যা বলার উপায় নেই। উপসাগরীয় দেশগুলো, বিশেষত সৌদি আরব আর কাতার, শুধু অস্ত্র কেনেনি, তারা ছবিও পাল্টাতে চেয়েছে। পশ্চিমা দুনিয়ায় নিজেদের নতুনভাবে উপস্থাপনে কোটি কোটি ডলার ঢেলেছে। কাতার বিশ্বকাপ আয়োজন করেছে, সৌদি আরব ভিশন 2030 নিয়ে এসেছে, আমিরাত এক্সপো করেছে। লক্ষ্য একটাই,
মরুভূমির তেলের দেশ বা সন্ত্রাসের মদতদাতা, এই পুরনো তকমা ঘোচানো, দেখানো যে এই সমাজগুলো কতটা বৈচিত্র্যময়, কতটা প্রাণবন্ত। ফলে কিছুটা সাফল্য এসেছিল। পশ্চিমা মিডিয়ায় উপসাগরীয় দেশগুলোর গল্প বদলাচ্ছিল, বিনোদন, সংস্কৃতি, পর্যটন, নতুন পরিচয় তৈরি হচ্ছিল। কিন্তু এপিক ফিউরির পর সব ভেস্তে গেল। সফট পাওয়ার সীমান্ত রক্ষা করে না। কোনো উপসাগরীয় দেশের পতাকা কোনো যুদ্ধবিরোধী মিছিলে দেখা গেল না। কোনো পশ্চিমা নেতা তাদের রক্ষায় এগিয়ে এলেন না। আন্তর্জাতিক মঞ্চে তারা পেল না সহানুভূতি, পেল শুধু বিশ্লেষণ আর সমালোচনা। আরও যন্ত্রণার কথা হলো, কিছু বামপন্থী মহল সামাজিক মাধ্যমে ইরানের হামলার দৃশ্য দেখে উল্লাস করেছে। তাদের যুক্তি, উপসাগরীয় দেশগুলো আমেরিকার অনুগত রাষ্ট্র। অন্যদিকে ডানপন্থীরা বলেছে প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে ভুল করেছে তারা। দুই দিক থেকেই আক্রান্ত, মাঝখানে একা। উপসাগরীয় অঞ্চলের একটা বড় বিশ্বাস ছিল, এই অঞ্চল আলাদা। মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো যখন যুদ্ধে জর্জর, উপসাগর তখন শান্ত। ইয়েমেনে যুদ্ধ, সিরিয়া ধ্বংস, ইরাক টালমাটাল, কিন্তু উপসাগরের রাজধানীগুলোতে আলো জ্বলত ঝলমলে, গগনচুম্বী অট্টালিকা উঠত। এই বৈপরীত্যকেই ধরে নেওয়া হয়েছিল স্বাভাবিক নিয়তি, যেন নিরাপত্তা তাদের জন্মগত অধিকার। কিন্তু সেটা নিয়তি ছিল না, ছিল মার্কিন ছাতার সুবিধা। সেই ছাতা যখন সরে গেল, বৃষ্টি পড়তে দেরি হলো না। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে উপসাগরীয় দেশগুলো কি শিখবে? নতুন জোট খুঁজবে? নিজেদের সামরিক সক্ষমতা আমূল বাড়াবে? ইরানের সাথে কোনো কূটনৈতিক পথ খুঁজবে? নাকি আবার নতুন করে ওয়াশিংটনের দিকেই ঝুঁকে থাকবে? উত্তর এখনো অজানা। তবে একটা জিনিস এখন দিনের আলোর মতো পরিষ্কার, বাইরের সুরক্ষার মিথ ভেঙে গেছে। যে মায়াটা দশকের পর দশক টিকেছিল, রাজপ্রাসাদে, শপিং মলে, তেলের মাঠে, সেই মায়া এখন ধুলোয় মিশে গেছে। ক্ষমতার কাছাকাছি থাকা মানে নিরাপদ থাকা নয়। এটাই ফেব্রুয়ারির 28 তারিখের সবচেয়ে বড় পাঠ। তাই এখনই আরব দুনিয়াকে ঠিক করতে হবে পরের পদক্ষেপ কি, কারণ নইলে বড্ড দেরি হয়ে যাবে।